আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন অ্যান্ড ওড কে লিখেছেন? এস.টি. কোলরিজ লিখেছেন, স্যামুয়েল টেইলর কোলরিজ। অলরাইট, আমরা যদি ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ি তাহলে একটা গৌরবময় যুগ পাই। সেই যুগের নাম হলো রোমান্টিক যুগ। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যদি যুগগুলোকে আলোচনা করি আমরা, তাহলে সব থেকে প্রথমে পাই অ্যাংলো স্যাক্সন এজ। অ্যাংলো স্যাক্সন এজের পর পাই আমরা অ্যাংলো নরম্যান এজ, তারপর পাই চসার এজ, চসার এজের পর রেনেসা এজ, রেনেসা এজের পর এলিজাবেথান এজ, এলিজাবেথান এজের পর জ্যাকোবিয়ান এজ, জ্যাকোবিয়ান এজ যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি পিউরিটান এজ বা মিল্টন এজ, মিল্টন এজের পর পাচ্ছি রেস্টোরেশন এজ, রেস্টোরেশন যুগ, এবং আরো ছোট ছোট দু তিনটে যুগ আছে যেগুলো মিলে হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল যুগ শেষ হচ্ছে 18th সেঞ্চুরির দিকে। নিও ক্লাসিক্যাল যুগ শেষ হয়ে যাওয়ার পর আসছে রোমান্টিক যুগ। সেই রোমান্টিক যুগের মহান কবি ছিলেন এস.টি. কোলরিজ। তাহলে আজকে আমরা যে এস.টি. কোলরিজের কবিতা পড়বো সেই রোমান্টিক যুগ। বাই দ্য ওয়ে, রোমান্টিক যুগের পরে এসেছিল ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের পর মডার্ন যুগ, মডার্ন পর পোস্ট মডার্ন চলছে এখন যেটা চলছে। তাহলে আমরা যে আজকের কবিতাটা আলোচনা করব সেই আলোচনাটা লেখা হয়েছে রোমান্টিক যুগে। রোমান্টিক যুগে 5 জন মহাকবি এসেছিলেন। তাহলে আজকের কবিতার নাম ডিজেকশন অ্যান্ড ওড। কোন যুগে লেখা কবিতা? এটা হলো রোমান্টিক যুগের লেখা কবিতা। রোমান্টিক যুগে 5 জন মহাকবি এসেছিলেন। কে কে সেই মহাকবিগুলো? এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বায়রন এবং উইলিয়াম ওডসো। তাহলে 5 জন মহাকবি এসেছিলেন, উইলিয়াম ওডসো, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, লর্ড বায়রন এবং জন কিটস। তাদের মধ্যে এস.টি. কোলরিজ যিনি ছিলেন স্যামুয়েল টেইলর কোলরিজ, যার কবিতা আজকে আমরা পড়বো। স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতা আমরা আজকে পড়বো। ওনার ব্যক্তিগত জীবনটাকে একটু জেনে নেওয়া যাক। স্যামুয়েল টেইলর কোলরিজ প্রচুর নেশা করতেন, আফিংয়ের নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। জীবনের একটা সময় এসেছিলেন যেখানে তিনি ডাক্তারের সাথে নিজের পরিবার ছেড়ে ডাক্তারের সাথে আলাদা করে থাকতে শুরু করেছিলেন। তার কারণ এতটাই আফিংয়ের নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এর ছাড়া কি তিনি সুপার ন্যাচারালিজমে বিশ্বাস করতেন, মানে ভূত পেতনি ডাইনি এই সমস্ত, এবং পরী, দানব, দৈত্য, ডিমন, মনস্টার, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোতে ওনার একটা পার্সোনাল বিলিভ ছিল। এখানে অবশ্য সেই সমস্ত বিষয় কিছু পাবো না, যদিও পুরো কবিতাটাই একটা রোমান্টিক পোয়েম, রোমান্টিক যুগে লেখা, রোমান্টিক কবিতা দ্বারা লেখা, এটা একটা নিশ্চিতভাবে রোমান্টিক পোয়েম। তাহলে আমরা কবিতার টাইপ জানলাম, কোন যুগে লেখা হয়েছে জানলাম, এবং এবার কবিতার নাম জানবো। ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ডিজেকশন? ডিজেকশন হলো ইন্সপিরেশনের অপোজিট শব্দ। ইন্সপিরেশন মানে তুমি উদ্দীপ্ত হলে, অনুপ্রেরিত হলে, এবং কোনো কাজ করবার জন্য তোমার মধ্যে আগ্রহ প্রচুর রয়েছে, দেন ইউ আর ইন্সপায়ার্ড। আর ডিজেকশন হলো তার অপোজিট কথাটা, তার বিপরীত কথাটা, সেটা হলো ডিজেকশন। ডিজেকশন মানে নিরাশা, বা ডিজেকশন মানে এমন একটা অবস্থা যেখানে তোমার মধ্যে এনার্জি নেই কোনো কিছু করবার, হতাশ হয়ে পড়েছে, খানিকটা ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইরকম অবস্থা একটা হলো ডিজেকশন। এখানে যে কবিতাটা রয়েছে ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন মানে কি? ডিজেকশন মানে নিরাশা, অ্যান্ড ওড, ওড মানে কি? ওড আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। ওড হলো একটা লম্বা চৌড়া কবিতা ডেডিকেটেড টু সাম ন্যাচারাল সাবজেক্ট অর এনি পার্টিকুলার সাবজেক্ট অ্যান্ড রিটেন ইন আ লফটি সিরিয়াস টোন। ওড হলো এমনই একটা কবিতা, হয় লম্বা চৌড়া কবিতা, কোনো একটা টপিকের উপর কোনো একটা সাবজেক্টকে ডেডিকেট করা হয়, সাধারণত ন্যাচারাল সাবজেক্টকে ডেডিকেট করা হয়, এবং এই যে ওডগুলো হয়ে থাকে, ওডগুলোর মধ্যে একটা লফটি সিরিয়াস টোন থাকে। সো দিস ইজ অ্যান ওড। তাহলে কবিতার নাম বললাম ডিজেকশন অ্যান্ড ওড, নিরাশা নিয়ে লেখা একটা কবিতা। এস.টি. কোলরিজ লিখেছেন, স্যামুয়েল টেইলর কোলরিজ লিখছেন। কোন যুগে লেখা? এটা রোমান্টিক যুগে লেখা। এবার যদি স্যামুয়েল টেইলর কোলরিজের সম্বন্ধে বলি, উনি আইডিয়ালিস্ট ছিলেন, ড্রিমার ছিলেন। তার সাথে বন্ধুত্ব ছিল উইলিয়াম ওডসোথের, এবং উইলিয়াম ওডসোথের সাথে মিলেমিশে বেশ কিছু কালেকশন বের করেছিলেন। তিনি ল্যারিক্যাল ব্যালেড এটাও প্রকাশিত করেছিলেন এবং প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই কবিতাটার যদি কথা বলি আমরা, ইট ইজ অল অ্যাবাউট এ স্যাডনেস। এটা একটা দুঃখের বিষয়কে আলোচনা করা হবে, মানে দুঃখ, হতাশা, তার জীবনে হতাশা চলে আসছিল এবং সেই বিষয়টা থেকে লেখা। এটা ওয়ান সাইডেড লাভার, তিনি একজন ওয়ান সাইডেড লাভার ছিলেন, বুঝতে পারলে? আমাদের কোলরিজ, মহাকবি কোলরিজ ওয়ান সাইডেড লাভার ছিলেন, মানে কোনো একজন মহিলাকে নিজে ভালোবেসেছেন, সেই মহিলা কিন্তু তাকে ভালোবাসতো না, বা সেই মহিলা তাকে রেসপন্স করেনি। তাহলে ওয়ান সাইডেড লাভ, এই ব্যাপারটা এখানে আমরা দেখতে পাবো। খেয়াল রাখবে কিন্তু এস.টি. কোলরিজ ওয়াজ এ ম্যারিড পারসন এবং তার একটা চাইল্ডও ছিল, কিন্তু এস.টি. কোলরিজ অন্য আরেকজন মেয়েকে ভালোবাসতেন, ঠিক আছে, যার নাম ছিল সারা হাচেনসন।
খেয়াল রাখবে নামটা, সারা হাচিনসন, হু ওয়াজ এ ম্যারিড উম্যান। এবং সারা হাচিনসন যিনি ছিলেন তিনিও ম্যারিড ছিলেন। এবং কোলরিজ যখন একটা ম্যারিড উম্যানকে ভালোবাসছেন, সেই ম্যারিড উম্যানটার কিছু যায় আসে না, মানে তুমি কেয়ার করছো, তুমি ইমোশন রাখছো, ফিলিংস রাখছো, মানে হোয়াই শুড সি কাম টু ইউ, তোমার কাছে আসবে কেন? বিকজ দেয়ার ইজ নো ফিউচার ইন দিস রিলেশনশিপ, ইউ আর এ ম্যারিড পার্সন, রাইট? তো ওই মেয়েটা স্বাভাবিকভাবে আসেনি। এইটাকে কিন্তু মেনে নিতে পারেনি কবি এস.টি. কোলরিজ। এস.টি. কোলরিজ কোনোভাবে এটাকে মেনে নিতে পারেনি। তো তিনি হতাশ হয়ে গেলেন, ডিপ্রেশনের মধ্যে চলে গেলেন এবং নিরাশার মধ্যে ভুগছিলেন। তারপর কি লেটার অন আমরা যখন কবিতা আমরা যখন পড়ি, তিনি কিন্তু সরাসরি এই নামটাই রেখেছিলেন, সারা হাচিনসন নামটাই রেখেছিলেন, কিন্তু পরবর্তী সময় এই নামটাকে পাল্টে ফেলা হয় এবং এর পরিবর্তে ও লেডি, ও ডিয়ার লেডি, মাই লেডি, এই সমস্ত করে বলা হয়েছে বিষয়টাকে, ঠিক আছে? কিন্তু আগে প্রাথমিক স্তরে যখন তিনি ড্রাফটিংটা করেছিলেন, সরাসরি সারা হাচিনসনের নামটাই রেখেছিলেন। পরবর্তী সময়ে অবশ্যই তিনি কি করলেন, নামটাকে পাল্টে ফেললেন এবং ও লেডি, ও ডিয়ার লেডি এই সমস্ত লিখেছিলেন। আমরা যদি এই কবিতা শুরু করি তাহলে কি দেখতে পাবো? আরেকটা বিষয় আমি বলতে চাইবো, এখানে আমরা কয়েকটা বিষয় আমরা বলতে চাইবো, কোথায় প্রকাশিত হয়েছিল না হয়েছিল, এই টেকনিক্যাল বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। এই কবিতা প্রকাশিত হয়েছিল 1802 সালে। কোথায় প্রকাশিত? দ্য মর্নিং পোস্টে প্রকাশিত হয়েছিল। দ্য মর্নিং পোস্টে, যেটা একটা লন্ডন ডেইলি ছিল, লন্ডনের একটা বিখ্যাত ডেইলি নিউজ পেপার ছিল, একটা বিখ্যাত নিউজ পেপার ছিল দ্য মর্নিং পোস্ট, সেখানে এটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? এবং এই কবিতাটা, দিস পোয়েম ইজ অরিজিনাল ফর্ম ওয়াজ রিটেন ইন সারা হাচিনসন, এটা আসলে সারা হাচিনসনের জন্যই লেখা হয়েছিল। সারা হাচিনসন কে ছিলেন? এমন একজন মহিলা ছিলেন who was married and she had no interest for S.T. Coleridge, but S.T. Coleridge was one-sided lover. Then S.T. Coleridge loved her very deeply, but Sarah Hutchinson had nothing to take with his emotion, ঠিক আছে? তো সেই এস.টি. কোলরিজ পাগলের মতো ভালোবেসে গেছিলেন এবং সারা হাচিনসনের জন্যই এই কবিতাটাকে লিখেছিলেন। একটা সময় ডিপ্রেশনে চলে যান, ঠিক আছে? পরবর্তী সময়ে অবশ্য এস.টি. কোলরিজ নিজের স্ত্রীর কাছে ফিরে এসেছিলেন এবং তাদের একটা মেয়েও হয়েছিল, আবার মেয়ের নামও সারা রাখলো। মানে ভাবতে পারছো কিরকম? তুমি একটা মেয়েকে ভালোবাসলে, গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করলে, সেই মেয়েটা তোমাকে রেসপন্স করলো না, তোমাকে গুরুত্ব দিল না, তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে এলে, তার সাথে একটা তোমার চাইল্ডহুড, সেই চাইল্ডের নামটা আবার তুমি রাখলে সারা। বলো, লেভেলের লোক ছিল, বুঝতে পারলে? মহাকবি, তাই না? মজা করে বলছি, অলরাইট। এরপরে আমরা কি বলছি, তিনি কিছুটা ইমোশনাল প্যারালাইসিস স্টেজে পৌঁছে গেছিলেন, এই সমস্ত বিষয়গুলো হয়েছিল। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, আমরা এই কবিতার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে কি দেখতে পাবো? তিনি যে কবিতাগুলো লিখেছেন, কোনোদিন সারা হাচিনসনের ব্যাপারটাকে উল্লেখ করেনি। তাহলে আমরা জানলাম কি করে? আমরা যখন এস.টি. কোলরিজের তার ব্যক্তিগত নোটবুকটা পরবর্তী সময়ে পাই, সেখানে আমরা জানতে পারি সারা হাচিনসনের জন্য এগুলো তিনি লিখেছিলেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল, ঠিক আছে? আসলে ঘটনাটা কি হয়েছিল? 1802 সালে কোলরিজ ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ ফ্যামিলি। কোলরিজ তার পরিবার থেকে সেপারেটেড হয়েছিল ওই নেশা করার জন্য, বুঝতে পারলে? অ্যান্ড ইভেন্চুয়ালি রিটার্ন হোম ডিউরিং মার্চে তারপর ফিরে চলে এসেছিলেন। দ্য রিলেশনশিপ বিটুইন হিম অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ রিস্টার্টেড। তারপর যখন তিনি ফিরে এলেন, রিলেশনশিপ আবার স্ত্রীর সাথে রিলেশনশিপ স্বাভাবিক হয়ে গেল। অ্যান্ড দে ইন্টেন্ডেড টু, এবং কি দে হ্যাড এ ডটার, তারপর তার একটা মেয়েও হয়েছিল কোলরিজের, এবং সে মেয়ের নাম দিয়েছিলেন সারা কোলরিজ। তাহলে তিনি নিজের মেয়ের নামও দিয়েছিলেন সারা কোলরিজ। ওকে, আই হোপ ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার গাইজ। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে, কোয়াইট ইন্টারেস্টিং। আমরা জানি যে এই ড্রাফটটা যখন তিনি লিখলেন, কবিতা যখন লেখা হয়ে গেল, তিনি কি করলেন, এই ড্রাফটার একটা কপি তিনি আবার সারা হাচিনসনকেও পাঠিয়ে দিয়েছিলেন, যার জন্য তিনি কবিতাটি লিখেছিলেন, তাকেও তিনি পাঠিয়ে দিয়েছিলেন 1802 সালে। দ্য অরিজিনাল ড্রাফট ওয়াজ ডিফারেন্ট, দ্য টাইটেল ওয়াজ ডিফারেন্ট। অরিজিনালি যখন টাইটেলটা লেখা হয়েছিল, দ্য অরিজিনালি ড্রাফট ওয়াজ ডিফারেন্ট, একেবারে আলাদা ছিল। এবং সেটা টাইটেল যেটা ছিল, শিরোনামটা ছিল, সেটাও আলাদা ছিল। শিরোনামটা কি ছিল? লেটার টু সারা হাচিনসন। দেখো কি বলছে, লেটার টু সারা হাচিনসন, মানে লেটার, চিঠি। সারা হাচিনসন, তোমার জন্য একটা চিঠি লিখলাম। অ্যান্ড কিন্তু কি হলো, পরবর্তী সময় মনে হলো না, এটাকে পাল্টে ফেলা যাক, কারণ এটাও টু মাচ পার্সোনাল হয়ে যাচ্ছে, তাই না? তো পার্সোনাল হয়ে যাচ্ছিল ব্যাপারটা, তাই নামটা পাল্টে ফেলা হলো এবং লেখা হলো ডিজেকশন অ্যান্ড ওড। এইভাবে নামটা পাল্টেছিল। আসলে যখন কবিতাটা লেখা হয়েছিল, খেয়াল রাখবে, 340 লাইনের কবিতাটা ছিল। তোমাদের ভাগ্য ভালো 340 লাইন কোর্সে নেই, ঠিক আছে? সেটা পরবর্তী সময়ে কাটছাট করা হলো
এবং 139 লাইন রাখা হলো, বুঝতে পারলে? যেখানে যখন এই কাটছাট করা হলো উইলিয়াম আমাদের এস.টি. কোলরিজের শৈশবের অনেক ঘটনা বাদ চলে গেল, তার পার্সোনাল ফিলিংসের অনেক কথাগুলো বাদ চলে গেল, কারণ 340 লাইনের যে কবিতাটা ছিল সেখানে ওই বিষয়গুলো ছিল, কিন্তু সেটাকে যখন এডিটিং করে বাদ দিয়ে দেওয়া হলো, কাটছাট করে বাদ দিয়ে দেওয়া হলো, তার শৈশবের বিভিন্ন ঘটনাগুলো সরে গেল এবং তার যে ইমোশনাল অ্যাসপেক্টসগুলো ছিল সেগুলো অনেকটাই কিন্তু সরে গেছিল। এর পরের অংশে আমরা আসছি। যদি আমরা কবিতাটা দেখি, সব দিকে প্রথমে যদি আমরা কবিতা দেখবো যে সুন্দরভাবে কবিতাটা 4টা লাইন রয়েছে। আমরা যদি কবিতাটা একদম স্টার্টিং করি, একদম ভেরি বিগিনিং, একদম প্রথম থেকে যদি দেখতে চাই, একটা 4টা লাইন দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? 4টা লাইন দিয়ে শুরু হচ্ছে। এটা কার জন্য লেখা? এটা কিন্তু কোলরিজ কালেক্ট করেছেন এই 4টা লাইন, কোলরিজ লেখেননি এই 4টা লাইন। কোনো একজন বার্ড বা কোনো একজন কবি, চারণ কবি, কোনো একজন কবি এই 4টা লাইন লিখেছেন। এই যে প্রথমের লাইনগুলো আছে না, যে প্রথম 4টা লাইন, যখন তুমি ডিজেকশন অ্যান্ড ওড শুরু করবে, যে ফার্স্ট 4টা লাইন রয়েছে, ঠিক আছে? এই ফার্স্ট 4টা লাইন এস.টি. কোলরিজ কালেক্ট করেছিলেন, কারণ এই 4টা লাইন এস.টি. কোলরিজের লেখা নয়। তাহলে এস.টি. কোলরিজ কোনগুলো লিখেছেন? পরের 1 নম্বর প্যারা থেকে যেগুলো শুরু হচ্ছে সেটা এস.টি. কোলরিজের লেখা। এইগুলো কার লেখা? এইগুলো একজন কবি লিখেছিলেন, ঠিক আছে? একজন বার্ড বা কবি লিখেছিলেন। কার জন্য লিখেছিলেন? দেখবে লেখা আছে ব্যালেড, এটা একটা ব্যালেড ছিল। কার জন্য? স্যার প্যাট্রিক স্পেন্সারের জন্য, স্যার প্যাট্রিক স্পেন্সারের জন্য। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার প্যাট্রিক স্পেন্সার কে ছিলেন? স্যার প্যাট্রিক স্পেন্সার একজন মহান নাবিক ছিলেন, যিনি উত্তাল সমুদ্রের মধ্যেও পাড়ি দিয়েছিলেন এবং উত্তাল সমুদ্রের মধ্য দিয়েও তিনি জার্নি করেছিলেন। যে স্কটল্যান্ডের মহারাজা ছিলেন তিনি এই প্যাট্রিক স্পেন্সারকে স্পেন্সার বলে ফেলছি, প্যাট্রিক স্পেন্সকে, স্কটল্যান্ডের মহারাজা একদিন উত্তাল ঝড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে এই প্যাট্রিক স্পেন্সকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, এই সেইলারটাকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং প্যাট্রিক স্পেন্স সেই উত্তাল সমুদ্রের মধ্যে, যেখানে প্রচন্ড ঝড় হয়েছিল, সেই সমুদ্রেও তিনি পাড়ি দিয়েছিলেন। সেই প্যাট্রিক স্পেন্সকে উদ্দেশ্য করে একজন অসাধারণ, একজন দারুণ নাবিক যিনি ছিলেন প্যাট্রিক স্পেন্স, সেই প্যাট্রিক স্পেন্সের জন্য এই 4টা লাইন উল্লেখ করেছিলেন কোন একজন বার্ড বা মহাকবি বা কবি এটা লিখেছিলেন। তো সেইটা দিয়ে আমাদের কবিতাটা শুরু হচ্ছে। কবিতার মূল কথা কি? কবিতার মূল কথা হচ্ছে, আমরা যদি দেখি কবিতার মূল কথাটা, এখানে দেখব যে কবি হতাশ হয়ে রয়েছেন ব্যক্তিগত জীবনে। তিনি চাইছেন যে তার জীবনে যে হতাশা, যন্ত্রণা এবং ভেতর থেকে কোনো কিছু ফিল করতে পারছেন না, এই যে জিনিসটা হয়ে রয়েছে, যেন ভেতর থেকে তিনি শাট আপ হয়ে গেছেন, বন্ধ হয়ে গেছেন, ক্লোজড হয়ে গেছেন, এই ব্যাপারটা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। এবং বেরিয়ে আসা তখনই সম্ভব হবে যখন তিনি মনে করেন একটা সেই প্রাচীন যুগে যেরকম একটা প্রচণ্ড ঝড় এসেছিল এবং সেই ঝড়টাতে যেন সব কিছুকে উড়িয়ে নিয়ে গেছিল, সেই একই রকম ভাবে তার ভেতরে যে দম বন্ধ করা অবস্থা রয়েছে, তার ভেতরের যে এই যে আবদ্ধ হয়ে থাকা অবস্থাটা রয়েছে, সেখান থেকে তিনি বের হতে পারবেন এই ঝড়ে। সন্ধ্যাবেলাটা অতীব শান্ত মনে হচ্ছে। তিনি তখন মনে করছেন, যে প্যাট্রিক স্পেন্স বলেছিলেন যে সন্ধ্যা যদি অতীব শান্ত হয় তাহলে কিন্তু একটা প্রচন্ড ঝড়ের ইঙ্গিত করে। তিনি আশা করছেন যে এই রকম ঝড় যদি আজ আসে তাহলে আবার আমি মুক্ত মনে হতে পারবো, আবার আমি সব কিছুকে উপলব্ধি করতে পারবো। আজকে আমি প্রকৃতিকে দেখি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারছি না। তার কারণ আমি মন থেকে ভেঙে পড়েছি, মন থেকে আমি ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে রয়েছি এবং মন থেকে আমি রুদ্ধ হয়ে আছি। কিন্তু এই ঝড় আমার মনটাকে আজকে ঠিক করে দিতে পারবে, আমার মনটাকে আমার দেহ থেকে টেনে নিয়ে যাবে কোথাও সামহের, এবং সেখানে আমাকে উদ্বুদ্ধ করবে। এইভাবে কবিতাটার মূল কথাগুলো বলা হয়েছে। তার মানে এক কথায় বলতে গেলে এখানে কবি কি বলছেন, এখানে এক ঝড়ের আশা করছেন কবি কি করছেন? ঝড়ের আশা করছেন। এইরকম একটা ঝড় অতীতে এসেছিল, যেরকম সেই রকম আজকেও তিনি একই রকম ঝড় চাইছেন। এই সন্ধ্যাবেলা, যে সন্ধ্যাটা অতীব শান্ত, তিনি মনে করছেন এই শান্ত সন্ধ্যা থেকে প্রচন্ড বড় ঝড় আসবে। এই ঝড়ের শক্তির দ্বারা তিনি তার স্যাড মুডটাকে বা ডিজেকশনটাকে ঝেড়ে ফেলতে পারবেন এবং পুনরায় উজ্জীবিত হতে পারবেন এবং নিজের ইমাজিনেশন পাওয়ারকে তিনি ফিরে পাবেন। তার যে আজকে কোনো কিছু লিখতে মন যাচ্ছে না, তিনি যে হতাশ হয়ে যাচ্ছেন, কোনো কিছু তার ক্রিয়েটিভ পাওয়ারকে তিনি এক্সারসাইজ করতে চাইছেন না, তিনি যে মনমরা হয়ে পড়ে রয়েছেন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তিনি পুনরায় রিভিগোরাস হতে পারবেন, পুনরায় তেজস্বী হতে পারবেন, যেটা একটা সময় তিনি ছিলেন। তাই তিনি এই ঝড়ের কাছ থেকে এই আশাগুলো রেখেছেন। তাহলে এই মূল বিষয় রয়েছে আমাদের ডিজেকশন অ্যান্ড ওডে।
এরপরে আমরা যদি কবিতার লাইন ধরে পড়ি তাহলে সেই বিষয়টাকে আমাদের ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে হবে। তবে একটা বিষয় আরেকবার বলে দিতে চাইবো, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। যখন কবিতা শুরু হচ্ছে আমরা কি দেখতে পাবো, একটা এনসিয়েন্ট পোয়েট, একজন এনসিয়েন্ট পোয়েট যেন একটা কবিতার 4টা লাইন তুলে ধরেছেন, একটা ফ্যাবুলাস ওল্ড সং, একটা দারুণ ওল্ড সং রয়েছেন। কার জন্য? স্যার প্যাট্রিক স্পেন্সের জন্য। এবং স্যার প্যাট্রিক স্পেন্স কে ছিলেন? একজন দক্ষ নাবিক ছিলেন যিনি ওয়েদারকে জানতেন। সেই প্যাট্রিক স্পেন্স বলেছিলেন, কি বলেছিলেন তিনি, কি বলেছিলেন, যদি কোনোদিন সন্ধ্যা অতীব শান্ত হয়ে যায় এবং এবং সেই সন্ধ্যা যদি অতীব শান্ত হয়ে যায় তাহলে সেই সন্ধ্যা শেষ পর্যন্ত সেই সন্ধ্যাতে প্রচণ্ড বড় ঝড় আসবে, সেটা স্যার প্যাট্রিক স্পেন্স বলেছিলেন। আজকে যেহেতু সন্ধ্যা অতীব শান্ত, তিনি বিশ্বাস করছেন সেই প্যাট্রিক স্পেন্স যদি সঠিক কথা বলেছেন, আজকেও সেই রকম বড় ঝড় হবে, এটাকে তিনি মনে করছেন। লুক দেয়ার ইজ এ নিউ মুন, এবং তিনি আরো বলছেন দেখো ওখানে একটা চাঁদ এসেছে, এবং কি উইন্ড্রি আইস হোয়াইট, চাঁদটা কিরকম? একদম ফ্যাকাশে সাদা, বরফের মতো সাদা, কাভার্ড বাই দ্য গোস্টলি লাইট, এবং সেই চাঁদটাকে ঘিরে ধরেছে যেন একটা অদ্ভুত রহস্যময় আলো। কিন্তু সেই একটা ভুতুড়ে আলো, গোস্টলি লাইট, রহস্যময় আলো, চাঁদটাকে যেন ঢাকা দিলেও চাঁদের নিজস্ব জ্যোতি যেন সাইড থেকে বেরিয়ে আসছে, পাশ থেকে রিংটা দেখা যাচ্ছে চাঁদের। এবং কি তাই বলা যাচ্ছে আই সি ওল্ড মুন সিটিং অন এ নিউ মুন স্ল্যাব, যেন মনে হচ্ছে ওল্ড মুনটা নিউ মুনের কোলে এসে বসেছে। এ শিওর সাইন দ্যাট এ স্টর্ম ইজ কামিং, একটা বড় ঝড়ো, একটা রাফ স্টর্ম ঝড় আসছে, সেটাই ইঙ্গিত করছে। মানে পুরনো চাঁদ নতুন চাঁদের কোলে বসে গেছে, এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এই সন্ধ্যাতে অনেক বড় ঝড় আসতে চলেছে। ও আই উইশ দ্য স্টর্ম ওয়ার গ্যাদারিং অলরেডি, এবং আমি আশা করি, উনি বলছেন যে আমি আশা করি এইরকম ঝড় যেন শক্তি সঞ্চয় করতে শুরু করছে। দ্য নাইট রেন ওয়াজ ফলিং হার্ড অ্যান্ড লাউড, এবং ইতিমধ্যে যেন ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে, এবং বজ্র বিদ্যুৎ সহ সমস্ত ঝড় বৃষ্টি হবে। দ্য সাউন্ড অফ সাচ স্টর্ম হুইচ হ্যাভ ওপেন স্টার্টেল মি মাই সিট, এবং এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যেখানটা আমি আমার সিট থেকে নড়ে যাচ্ছি। এবং কি সর্বোপরি এই রকম ঝড়ের প্রয়োজনীয়তা রয়েছে আমার জীবনে, যাতে আমি পুনরায় উদ্বুদ্ধ হতে পারি, পুনরায় আবার যেন জেগে উঠতে পারি, এবং আবার আমি আমার লিখনী শক্তিটাকে যেন ফিরে পেতে পারি। এইভাবে তিনি বলছেন। তিনি আরো বলছেন, নিজের অবস্থাটাকে তিনি ব্যাখ্যা করছেন, আমি আজ দমবন্ধ হওয়া অবস্থায় রয়েছি, ভেতর থেকে আমি কিছু ফিল করতে পারছি না, প্রকৃতির সৌন্দর্য চোখে দেখছি শুধুমাত্র, কিন্তু মন থেকে সেটাকে উপলব্ধি করতে পারছি না। এই যে অবস্থা হয়েছে, এটাকে আমি পরিবর্তন করতে চাই। এই ঝড়, এই প্রচন্ড শক্তিশালী ঝড় আমার মধ্যে এনার্জি আনতে পারবে। আই ফিল নাম ডিসপেয়ার, আমার মনে হচ্ছে যেন আমি ভেতর থেকে নাম, হতাশ হয়ে গেছি, ডিসপেয়ার হয়ে গেছি, এবং এমটি, ভেতর থেকে ফাঁকা হয়ে গেছি, ডার্ক হয়ে গেছি, ডিসমেল হয়ে গেছি, এ স্মুদারিং টায়ারিং ইমোশনাল ডিসপেয়ার, এবং ভেতর থেকে ইমোশনালি আমি ডিজাস্টারাস কন্ডিশনের মধ্যে রয়েছি, ইমোশনাল ডিজাস্টার হয়ে গেছে আমার ভেতর থেকে। সেই অবস্থা থেকে আমি বার হতে চাই। ও মাই ডিয়ার লেডি, এইভাবে তিনি কবিতার মধ্যে ও মাই ডিয়ার লেডি কথাটা বলছেন। কার কথা বলছেন? সারা হাচিনসনকে বলছেন। প্রথমে তো যখন ফার্স্ট টাইম ড্রাফটিং হয়েছিল, যখন প্রথমবার লেখা হয়েছিল, তখন সারা হাচিনসন নামটাকেও রেখে দিয়েছিলেন। পরবর্তী সময়ে সারা হাচিনসন নামটাকে সরিয়ে ও মাই ডিয়ার লেডি কথাটাকে ঢুকিয়েছিলেন, এবং তিনি সেই ডিয়ার লেডিকে বলছেন হোপফুলি আজকে আমি আবার পুনরায় জেগে উঠতে পারবো, মাই চেয়ারফুলনেস। এবং তিনি আরো বলছেন যে আমি যদি আজকে এই ঝড় আমাকে যদি আমার এই হতাশাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, তাহলে আবার আমি পুনরায় উজ্জীবিত হতে পারবো, আমি আমার একটা নেচারাল লাইফে আমি ফিরে যেতে পারবো, প্রকৃতিকে আমি উপলব্ধি করতে পারবো, এবং প্রকৃতির প্রাণবন্ততাকে আমি আবার উপলব্ধি করতে পারবো, উপভোগ করতে পারবো। এইভাবে তিনি যেন একটা মেসেজ বা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কবিতার মধ্য দিয়ে। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম ওড অ্যান্ড ডিজেকশন। এটা ছিল তাহলে ব্যাকগ্রাউন্ডটা, ওড অ্যান্ড ডিজেকশন। হোপফুলি ইউ হ্যাভ গট দ্য ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার গাইজ। আশা করি তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার পরিষ্কারভাবে বুঝে গেছো। এরপর কার কি প্রশ্ন আছে আমাকে বলো গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।